আলাইকুম সবাইকে সবাইকে ডিসি এসএই পরিবার এসএই জব কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে 15তম ব্যাচে ফ্রি অনলাইন ক্লাস। আমি প্রথম ডিপার্টমেন্ট ক্লাস নেব। আমি আপনাদের সাথে প্রথম ডিপার্টমেন্ট ফ্রি ক্লাসে আছি। আমি মোহাম্মদ মেহদি হাসান, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডিপিডিসি। আমাদের সাথে দেখতে পাচ্ছি জয়েন করছে জাহাঙ্গীর আলম, ইয়াফিজুর রহমান, মোহাম্মদ রায়হান, মেহেদি, সামিউর রহমান, স্যামসাং SM, শাওমি, রাফিদ, দুইটা মোবাইল কোম্পানির মালিককে দেখতে পাচ্ছি। তো আমি আপনাদের ক্লাস নেব হচ্ছে ডিসি সার্কিট। তো ডিসি সার্কিটটা রায়ান ভাই ভিডিও অন করে রাখছে। ডিসি সার্কিট ক্লাসটা আমি আপনাদেরকে পিডিএফ দিছি একটা, দেখেন তো পিডিএফটা পাইছেন কিনা। পাইছেন? পিডিএফটা একটু অন করেন সবাই। এটা 15 ব্যাচে দিছি, আর হচ্ছে আপনাদের ফ্রি ক্লাসের যে গ্রুপটা আছে সেখানে দিছি। সবাই কি পাইছেন? কেউ না পালে আমাকে বলেন যে পাইনি, এবং সেটা অন করেন। অন করছেন? ঠিক আছে, আমি একটু দুই একজনকে জিজ্ঞেস করি। সামিউর রহমান, পিডিএফ পাইছেন? হ্যাঁ, গুড। তাহলে আমরা আজকে করব টাইপ 1 ডিসি সার্কিট। সবাই ওটা অন করি, কেউ না পারলে আমাকে বলেন। আমি তাকে হেল্প করতেছি। তাহলে ডিসি সার্কিট টাইপ 1 মূলত কোনো একটা সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয়। তো আমরা যেটাই করতে যাই না কেন, অর্থাৎ সার্কিটের কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার যেটাই করতে যাই না কেন, আমার সার্কিটের মোট কারেন্টটা জানা দরকার। আর মোট কারেন্টটা জানতে হলে আমাকে মোট রেজিস্ট্যান্স জানা দরকার। আর এমনকি চাকরির পরীক্ষাতেও আসে, এমনকি আমি ডিবিডিসিতে যে পরীক্ষায় নিয়োগ পাইছে সে পরীক্ষাতেও এমন একটা প্রশ্ন ছিল যে এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স কীভাবে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করো। চাকরির পরীক্ষায় ডিসি সার্কিট থেকে একটা প্রশ্ন থাকেই। আর ডিসি সার্কিট থেকে অধিকাংশ টাইম আমরা থেভেনিন থিওরেমটা পাই। আর কিছু কিছু সময় সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করো এইটা পাই, কেসিএল কেভিএল পাই। তো মোটামুটি সবই আমাদেরকে প্রিপারেশন রাখতে হবে। তাহলে আমরা কিভাবে একটা সার্কিটের মোট রেজিস্ট্যান্সটা নির্ণয় করব সেটা আমার পিডিএফের প্রথম পেজে লেখা আছে। আমরা পিডিএফটা একটু সবাই অন করি, ওপেন করি, দেখেন লেখা আছে টাইপ 1 মূলত কোনো সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স নির্ণয়। আর এই টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য আমার দুইটা নিয়ম আছে। এই দুইটা নিয়ম কোনো স্বীকৃত নিয়ম না, এটা আমি আমার মতো করে তৈরি করছি আর কি, যাতে এই নিয়ম পড়েই কোনো একটা সার্কিটের মোট রেজিস্ট্যান্সটা নির্ণয় করা যায়। তো প্রথম নিয়মটা কি বলছে, মিক্স সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় সবসময় আমরা শেষ থেকে হিসাব করব। শেষ থেকে, অর্থাৎ একটা সার্কিটের শেষ। এখন প্রশ্ন হচ্ছে শেষ কোনটা, তাহলে তার জন্য আমরা একটা সার্কিট অঙ্কন করি। আমরা ঠিক পরে টাইপ এক্সাম্পল 1 আমরা সেটা একটু অন করি। তাহলে এক্সাম্পল 01 এই অঙ্কটা আমরা একটু সবাই খাতায় উঠাই। তাহলে আমার হচ্ছে এইটা হলো আমার সার্কিট। এখানে এই সার্কিটে বলছে আর এ বি নির্ণয় করো, ফাইন্ড আউট আর এ বি।
তাহলে আরবি আমরা কিভাবে নির্ণয় করবো? তাহলে বলতেছি যে সার্কিট সবসময় আমাকে শেষ থেকে হিসাব করতে হবে। তাহলে এই সার্কিটের শুরু কোনটা? যদিও এই সার্কিটে কোনো সোর্স নাই, তাহলে যে জায়গায় সোর্স থাকবে সেটা আমার শুরু, আর দূরের প্রান্ত হচ্ছে শেষ। যদিও আমার এখানে সোর্স নাই, বাট আমার মনে হচ্ছে এই জায়গায় সোর্স ছিল, বা ধরে নিতে হবে আমার এই জায়গাতেই সোর্সটা ছিল। তাহলে শেষ কোনটা? এই পাশটা, এইটা হচ্ছে আমার শেষ। তাহলে আমি শেষটা চিনবো কি করে? যেখানে আমার সোর্স সেখানে আমার সার্কিটের শুরু, আর সোর্স থেকে যত দূরে যাব তত আমার শেষ প্রান্ত। শেষ থেকে আমরা মোট রেজিস্ট্যান্সটা হিসাব করব। তারপরে 2 নম্বর নিয়ম বলতেছে যে আর এ বি বা আর বি সি এমন চাইলে আমরা প্রথম প্রান্তকে হায়ার পটেনশিয়াল ধরে সোর্স কল্পনা করলে সিরিজ প্যারালাল বোঝা যাবে। ওকে, এখন আমরা এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করব। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কি? আর এ বি। তাহলে আর এ বি কিভাবে নির্ণয় করব? তাহলে এই সার্কিটটা করার আগে আমরা দুইটা সহজ সার্কিট করি। আমরা তো টেসলা সলিউশন করব, তো এই শীটটা মূলত টেসলা সলভ করা। তো এই সার্কিটটা সলিউশন করার আগে আমি আপনাদেরকে দুইটা সহজ সার্কিট সলিউশন করতে দিই। একটা সিরিজ সার্কিট, মান দিয়ে দেই 10 10 10। এটা হচ্ছে এ, এটা বি। আমাকে নির্ণয় করতে হবে আর এ বি। দেখি আপনারা এই জিনিসগুলো পারেন কিনা। আর এটা 10, এটা সবাইকে করে আমাকে অ্যান্সার বললেই হবে। হ্যাঁ, সবাই করেন। এটা 10, এটা 10, এটা 10, এটা এ, এটা বি, এটা হচ্ছে আর এ বি। আমাকে বলতে হবে আর এ বি সমান হয়। এই দুইটা প্রশ্নের উত্তর দেখে আপনারা কয়জন দিতে পারেন? শুধু অ্যান্সার বললেই হবে? হ্যাঁ, ওকে, গুড। একজন অ্যান্সার দিছে। আর ওকে, 2 জন দিছে। তাহলে বোঝা যাচ্ছে আমরা অনেকেই একজন দিছিল। কে কে প্রথমে কে দিছিল? হ্যাঁ, রায়হান। মাত্র 2 জন। তার মানে বোঝা যাচ্ছে আমাদের খুব বেশি মানুষের এই নলেজ গুলো নাই। তাহলে আমাদেরকে একেবারে জিরো থেকে শুরু করতে হবে, একেবারে জিরো। এখন আমি চলে যাব একেবারে ডিপ্লোমার শুরুতে, কি কি জিনিস শিখছিলাম আমরা, সেখানে চলে যাই। তাহলে আমরা এতটুকুই মনে রাখি, ডিসি সার্কিট টাইপ 1 মূলত সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করা। আমরা টেসলা বই করব, আপনাদের টেসলা বই লাগবে মাস্ট। আর যতক্ষণ পর্যন্ত টেসলা বই না কিনতেছেন, 2-1টা ক্লাস আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে সাহায্য করতেছি, কিন্তু আপনারা কালেক্ট করে নিতে হবে। ওকে, নতুন আরেকটা পিডিএফ দিলাম, সেটা অন করেন। এই মুহূর্তে একটা পিডিএফ দিছি, সেটা অন করেন। অন করছেন সবাই? হ্যাঁ, কেউ যদি না পারেন অন করতে আমাকে বলবেন যে ভাই আমি পারতেছি না। কেউ পিডিএফ না পারলে আমাকে বলবেন ভাইয়া পিডিএফ পাইনি, আমাকে হেল্প করেন। কিন্তু আমি যখন ধরবো তখন আপনি বলবেন ভাইয়া আমি, আমার কাছে তো পিডিএফ নাই, বা আমি তো অন করতে পারছি, তখন কোনো সমস্যা শুনবো না, বুঝছেন? তখন কিন্তু আর কোনো এক্সকিউজ। তাহলে আমরা প্রথমে করতেছি কারেন্ট। আমরা কি বলেন তো, কারেন্টের মিস্ত্রি নাকি? 1 নম্বর প্রশ্ন।
হোয়াট ইজ কারেন্ট? আমরা কি কারেন্টের মিস্ত্রি না? বলেন। আমরা যদি না থাকতাম তাহলে কারেন্ট কি দুনিয়ায় থাকতো? তাহলে কারেন্ট কি? দু একজন বলেন দেখে আপনাদের মধ্যে কেউ এনি আইডিয়া যদি কেউ একটু শেয়ার করেন, বলেন, একটু কথা বলেন। কথা বললে হ্যাঁ, সোহেল ভাই বলছে যে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। তার মানে এটাকে যদি আমি আরেকটু বড় করে বলি, হ্যাঁ, তাহলে এটা আমি যদি আরেকটু বলি যে যদি কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, ইলেকট্রন প্রবাহিত হয়, তখন আমরা সেটাকেই কারেন্ট বলবো। অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমাকে যদি ইলেকট্রন প্রবাহ করা হয়, ইলেকট্রন বা চার্জ যেটাই আমরা বলি না কেন, সেটাকে আমরা বলবো কারেন্ট। কিন্তু কারেন্ট তো এভাবে বললাম, যেটাকে তো ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে। তাহলে ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাবো? তাহলে কারেন্ট সমান আমরা বলতে পারি কারেন্ট আই সমান ডি কিউ বাই ডিটি, অর্থাৎ সময়ের সাথে যদি চার্জের পরিবর্তন হয় সেটাকে আমরা কারেন্ট বলবো। তাহলে কারেন্টের এটা হচ্ছে গাণিতিক সংজ্ঞা, আপনাদেরকে এটা কিন্তু জেনে রাখতে হবে। আমি জিজ্ঞাসা করি বা যেই করি, আপনারা ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করেন, ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে, অথবা প্রাইভেটেও যদি চাকরি করতে যান ভাইবা বোর্ডে, বা দেখা যাচ্ছে কোন একটা পাড়ারই জ্ঞানী গুণী ব্যক্তি এসে জিজ্ঞেস করলো এই কারেন্টটা কি, এই কারেন্টের গাণিতিক সংজ্ঞা দাও, তখন না পারলে মান সম্মান সব শেষ। তাহলে কারেন্ট সমান ডি কিউ বাই ডিটি, অর্থাৎ সময়ের সাথে যদি ইলেকট্রনের প্রবাহিত হয় তাহলে আমরা সেটাকে কারেন্ট বলবো। এখন কারেন্ট, এই যে কন্ডাক্টরের মধ্যে তো ইলেকট্রন আছে, তাই না? আমরা এটা ধরলাম কন্ডাক্টর, এত মোটা কন্ডাক্টর যদিও হয় না। এখন এই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন আছে, এত বড় বড় ইলেকট্রন দেখাচ্ছে। এখন এই ইলেকট্রন গুলো কি এমনি এমনিতেই কন্ডাক্টর দিয়ে মুভ করবে কোনো কারণ ছাড়াই? এমনি এমনি কি যাবে? বলেন দেখি, বলেন রায়ন সাহেব বল। এই যে এটা কথা বলছে যে কারেন্ট কিন্তু আপনার বাসায় যে কন্ডাক্টর আছে, কারেন্টের তার আছে, তার নিয়ে আসি লাইটের সাথে জ্বালাই দিলেই কিন্তু আপনি এর থেকে কারেন্ট পাবেন না। যার কারণে একটা প্রেসার দরকার, আর এই প্রেসারটা আমাদেরকে কে দিচ্ছে? পল্লী বিদ্যুৎ দিচ্ছে, তাই না? হ্যাঁ, কে দিচ্ছে? পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি, ডেস্কো, নেস্কো, ওজুপাডিকো, এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে এই প্রেসারটা দিচ্ছে। সেই প্রেসারটাকে আমরা বলতেছি ভোল্টেজ। অর্থাৎ আমাকে এই ইলেকট্রন গুলো যাইতে হলে আমাকে একটা প্রেসার দিতে হবে, এই প্রেসারকে আমরা বলতেছি ভোল্টেজ। দেখেন পরবর্তীতে ভোল্টেজের সংজ্ঞা আছে, ভোল্টেজের সংজ্ঞা কি লেখা আছে যে রে কিনা কি লেখা আছে একজন পড়েন তো, এনিবডি একজন পড়েন। দেখেন লেখা আছে পরিবাহী পরমাণুগুলোর ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় তাকে আমরা বলছি বিদ্যুৎ, তাকে আমরা বলছি ভোল্টেজ। আর ভোল্টেজের প্রতীক ভি এবং এর পরিমাপক যন্ত্রের নাম কি? একজনও কি? হ্যাঁ, এই যে রায়ন সাহেব ছাড়া তো আর কেউ কথা বলে না, একটু কথা বলেন। রকিবুল হাসান, সোহেল ভাই কথা বলেন। হ্যাঁ, ভোল্ট, ভোল্ট মিটার, আর এটা হচ্ছে ভোল্টেজ। এখন আমরা দেখলাম একটা কন্ডাক্টরের ভিতর ইলেকট্রন আছে, আমার এই ইলেকট্রন গুলা প্রবাহিত করাইতে হবে, তাহলে আমি কারেন্ট পাবো, তাহলে আমি কাজ পাবো, লাইট জ্বালাইতে পারবো, ফ্যান চালাইতে পারবো। এখন এই ইলেকট্রন গুলা স্থানচ্যুত করতে আমরা দেখলাম যে ভোল্টেজের প্রেসার লাগবে, ভোল্টেজ দিতে হবে। এখন ভোল্টেজ দেওয়ার ফলে আমরা একটা বাধা পাবো, সেই বাধাকে আমরা বলতেছি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স কে বাধা দিবে? কন্ডাক্টর। কন্ডাক্টর এই যে ভিতরে যে ইলেকট্রন গুলো আছে,
ইলেকট্রন গুলা ভোল্টেজ দিলেই স্মুথলি যে যাবে বিষয়টা তা না। এই এই কন্ডাক্টর কর্তৃক একটা বাধা দিবে, সেই বাধাকে আমরা কি বলতেছি? রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স, এই কারেন্ট, এই ভোল্টেজ, এই তিনটা জিনিসের একটা সমন্বয়, একটা সূত্র আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মোস্ট গুরুত্বপূর্ণ ইফেক্ট ফেলছে। সেই সূত্রটা হচ্ছে কি সূত্র বলেন? হ্যাঁ, ওহমস ল। সেটা 1827 সালে জার্মান বিজ্ঞানী জন সাইমন ওহম এটা দিছে। সেই সূত্রটা কি? আই সমান ভি ভাগ আর, অর্থাৎ কারেন্ট কতটুকু যাবে সেটা ডিপেন্ড করবে তার ভোল্টেজের প্রেসার রেজিস্ট্যান্স। আমরা সামনে এই সূত্রটা প্রমাণ করব। তো আমরা ভোল্টেজ পেলাম, কারেন্ট পেলাম, রেজিস্ট্যান্স পেলাম। তাহলে রেজিস্ট্যান্সের সংজ্ঞা কি আছে সেটা আমরা দেখি। রেজিস্ট্যান্স বলতে যে ইলেকট্রিক্যাল সার্কিটে যে যন্ত্রটি কারেন্ট প্রবাহে বাধা দেওয়ার কাজে ব্যবহার করা হয় তাকে রেজিস্টর বলে। এর প্রতীক আর এবং একক ওহম। এটাও একটা রেজিস্টার, বাধা প্রদান করা হয়। আমরা মেন যে কথাবার্তা ইলেকট্রিক্যাল কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, রেজিস্টর, এটা রেজিস্টর। রেজিস্টর কি? একটা যন্ত্র যেখানে কারেন্ট প্রবাহে বাধা দেয়। রেজিস্ট্যান্স হচ্ছে এই যে কন্ডাক্টরের যে ধর্ম, সেই বাধা, ইলেকট্রন প্রবাহে বাধা দেওয়ার যে ধর্ম, সেটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। কারেন্ট গেল, ভোল্টেজ গেল, রেজিস্ট্যান্স গেল। এবার একটু ইঞ্জিনিয়ারিং এর একটু উন্নত ধাপে আসি। এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো সাধারণ পড়া। এইবার আমরা একটু দামি পড়া পড়বো। সেটা কি? সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট কাকে বলে। এবার আমরা একটু সার্কিট আসি। তাহলে সার্কিটের সংজ্ঞা যদি চাই তাহলে আমরা কি বলবো? একদম সহজ, হ্যাঁ, এটাই বাংলা কথা, যে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে আমরা সার্কিট বলবো। এখানে কি লেখা আছে একটু দেখি। কারেন্ট প্রবাহ এখানে এটাই লেখা আছে। এবার আমরা একটা আদর্শ সার্কিটে কি কি থাকতে পারে আমরা এটা সেটা দেখব। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে একটা আদর্শ সার্কিটে কি কি উপাদান, সার্কিটকে এবং একটা আদর্শ সার্কিটে কি কি উপাদান থাকে আমরা এটা একটু দেখি। হ্যাঁ, কি? হ্যাঁ, কোন ভাই এত কথা বলতেছে? হ্যাঁ হ্যাঁ, ইয়াফিজুর রহমান ভাই। ওকে, তাহলে আমরা একটু দেখি যে একটা আদর্শ সার্কিট কি কি উপাদান থাকে। আচ্ছা, এটা ও ভাইয়া, আপনাকে ওই যে ওটা পিন করে রাখতে হবে। হ্যাঁ, এটা তো ওই পিন করলে অর্থাৎ আপ এখান থেকে করা যাবে স্যার? ওখান থেকে মানে আপনার নিজেই করতে হবে। ওইটাকেই পিন করা যায়, তাহলে ওটা আপনি আর ওইটা সরবে না। হ্যাঁ, ওইটা ডাবল, ওই ওই স্ক্রিনের উপর ডাবল টাচ করলেই একটা অপশন আসবে বা অটোমেটিক হয়ে যাবে, তাই না? যা যে করতে পারেন সে একটু বলেন তো। হ্যাঁ, মানে স্ক্রিনেরও যে স্ক্রিনটাকে আপনি চাচ্ছেন অলওয়েজ সামনে থাকুক সেটা। আচ্ছা, ওকে, হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন আমি আপনাকে যেটা দেখাচ্ছি এরকম আছে না, এরপরে আপনি এটা রাইট বাটন ক্লিক করেন, এবার দেখেন সবগুলো সামনে চলে আসছে। এবার যেটা আপনি চাচ্ছেন অলওয়েজ আমার স্ক্রিনের উপরে থাক সেটার উপরে ডাবল টাচ দেন, তাহলে সেটা হয়ে যাবে, আপনার পিন হয়ে যাবে আর সরবে না। হ্যাঁ, তো আমরা যে প্রশ্নটা করবো যে একটা আদর্শ সার্কিট পাইতে হলে আমাদের কি কি উপাদান থাকা দরকার সেগুলো নিয়ে আমরা একটু দেখি। তো প্রথমে আমরা আদর্শ সার্কিটে কি কি উপাদান থাকবে
সেটা দেখি। তার মানে প্রথমে দেখেন আমার দরকার হচ্ছে, এটা একটু পরে আপনারা ফাইনালি অঙ্কন করবেন কারণ আমি অনেক কাটা ছেঁড়া মোছা করবো এটা। তাহলে আমার দেখেন প্রথমে একটা আমার ভোল্টেজ সোর্স দরকার, আর আমি কি চাচ্ছি, আমার লোড দরকার। কি লোড, কয়েকটা লোড দেই, একটা লাইট দেই, এরপর একটা ফ্যান দেই, কারেন্ট সোর্স তো সোর্সই ভাই, কারেন্ট সোর্স তো ওয়ান কাইন্ড অফ সোর্সই, এটা তো কারেন্ট সোর্সই। এটা 2 পিন সকেট দিলাম। এই ভোল্টেজ সোর্স কি আপনার দিচ্ছে না, কারেন্ট কি দিচ্ছে না? হুম, কারেন্ট সোর্সও আমার কারেন্টই দিবে, ভোল্টেজ সোর্সও কারেন্টই দিবে। ঠিক আছে, কারেন্ট সোর্স দিলেও আমরা ভোল্টেজই পাবো, ভোল্টেজ সোর্স দিলে কারেন্ট, সবই পাবো। ওকে, এখন আমরা একটা সোর্স দরকার আমার এই লোড পরিচালনা করার জন্য। প্রথম কথা, আমার লোড পরিচালনা, হ্যাঁ ভাইয়া কি বললা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই ই ই দ্বারাও প্রকাশ করা হয়, ইএমএ বোঝায় আর কি। ঠিক আছে, ওকে। তাহলে আমার এটা একটু পরে অঙ্কন করো, ফাইনালি অঙ্ক। তাহলে আমার লোড গুলো পরিচালনা করার দরকার, এই লাইট, ফ্যান, এই যে মোবাইল চার্জার, 2 পিন সকেট, এগুলো পরিচালনা করার দরকার, যার কারণে আমার সোর্স দরকার। তাহলে সোর্স পাবো, সোর্স না পাইলে তো আর আমি এগুলো পরিচালনা করবো। তার মানে আমি দুইটা ম্যাটেরিয়াল পাইলাম, তাই তো? এই কাজটা আমার করছে পল্লী বিদ্যুৎ, আর এই হচ্ছে আমার বাসা বাড়িতে লোড। এখন কথা হচ্ছে যে তাহলে তিনটা ম্যাটেরিয়াল অলরেডি পাইলাম। এক হচ্ছে ব্যাটারি বা সোর্স পাইলাম, এরপরে কি পাইলাম আমরা, লোড। এইগুলো আমার লোড। আর এই যে লোড এবং সোর্সের মাঝে আমি কানেক্ট করার জন্য আমার দরকার কন্ডাক্টর। এই তিনটা ম্যাটেরিয়াল আমরা পাইলাম। এখন কথা হচ্ছে যে আমার বাসায় লাইট আছে, ফ্যান আছে, 2 পিন সকেট আছে। 2 পিন সকেট তো আমরা চার্জার বার করলে দিলে বন্ধ আছে, বা লাইট আছে বা ফ্যান আছে মনে করেন। তো পল্লী বিদ্যুৎ কারেন্ট দিল, ফ্যান ঘুরতেছে, আমার ফ্যান দরকার হলেও ঘুরতেছে, প্রয়োজন না হলেও ঘুরতেছে। তাহলে এই সার্কিটটাকে আমি আদর্শ সার্কিট বলতে পারি? হ্যাঁ বলতে পারি না, কথা বলবেন এরকম, হ্যাঁ একজন কথা বলতেছে গুড, এরকম। তাহলে হ্যাঁ ভাইয়া, আমি যতটুকু প্রশ্ন করতেছি তুমি ততটুকু বলো। যে তুমি তোমার বাসায় সার্কিট তুমি চিন্তা করো, তো তোমার বাসায় কোনো পল্লী বিদ্যুৎ যখনই লাইন দিচ্ছে, পল্লী বিদ্যুৎ মনে করো যে লোডশেডিং দিক আর যাই দিক, একটা সময় তো ছিল বিদ্যুৎ আমাদের 24 ঘন্টা। 24 ঘন্টা যখন বিদ্যুৎ থাকবে, তোমার লাইট ফ্যান সব 24 ঘন্টা চলতেছে। তাহলে এটাকে আসলে আদর্শ বলা যায় কিনা? বলা যাচ্ছে? এখন তো কথা বলতেছিল, সেও চুপ করলো কেন? রায়ান সাহেব কথা বলেন অলওয়েজ, হ্যাঁ। রায়ান সাহেব, হ্যাঁ। তাহলে আমি এটাকে আদর্শ বলতে পারতেছি না, কারণ আদর্শ জিনিসটা আমার প্রয়োজনে যদি আমি ব্যবহার না করতে পারি, আর অপ্রয়োজনটা যদি আমি রোধ করতে না পারি, সেটা তো আসলে আদর্শ হলো না। তাহলে আদর্শ হতে হলে আমাকে এই লাইট গুলো আমাকে সময় আমার প্রয়োজনে আমি ব্যবহার করব, অপ্রয়োজনে আমি এটা বন্ধ রাখবো, এটা হবে আদর্শ। অপচয় রোধ হবে, এটা হবে আদর্শ। তাহলে আমার একটা কন্ট্রোলিং ডিভাইস দরকার, যাতে আমি আমার ইচ্ছা মতো এগুলোকে কন্ট্রোল করতে পারি। এন্ড বিদ্যুতে খুব সহজে এটা কন্ট্রোল করা যায়। কিভাবে কন্ট্রোল করা যায়? খুব সহজ, একটা সুইচ ব্যবহার করেই এই লোডগুলাকে আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে আমরা আদর্শ সার্কিটে আমার অ্যাড হলো কি, কন্ট্রোলিং ডিভাইস। এরপরে
মনে করেন আপনার বাসায় এই অবস্থায় আছে, 4টা উপাদান পাইলাম, এই জায়গায় আগুন লাগছে, এই পয়েন্টে মনে করেন আগুন লাগছে, শর্ট সার্কিট হলো যাই হলো। এখন এই আগুন লাগার জন্য আপনাকে এটা বন্ধ করতে আপনি কি পল্লী বিদ্যুতে ফোন দিবেন যে পল্লী বিদ্যুৎ আমার বাসায় ঘরে আগুন লাগিয়েছে, এটা আপনার লাইন বন্ধ করেন তাড়াতাড়ি? করা যাবে? আপনি বললেন যে ফোন দিয়ে বলা যাবে কিনা, পল্লী বিদ্যুতে ফোন দিয়ে বলতে পারবেন কিনা যে আপনার আমার ঘরে মনে করেন কারেন্ট লাগছে, ঘরের মাঝখানে একটা ওয়ারিং এ লাগছে, হ্যাঁ ঘর পড়ে যাবে। আর যদি বলেনও, দেখা যাচ্ছে পল্লী বিদ্যুৎ তো বুঝবে না, দেখা যাচ্ছে তার লাইন শাটডাউন দিয়ে দিল ইমার্জেন্সি। এখন ওই ফিডারে আরো তো 10,000 গ্রাহক, এখন যদি 5 মিনিট বন্ধ থাকে, 10,000 গ্রাহকের 5 মিনিট করে কত, 50,000 মিনিট তো বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটার জন্য আমাকে একটা আরো আদর্শ হতে হবে। তাহলে আদর্শ হতে হলে আমাকে কি করা লাগবে? একটা প্রোটেক্টিভ ডিভাইস লাগবে। কি প্রোটেক্টিভ ডিভাইস? যে স্বয়ংক্রিয়ভাবে এই আগুন লাগা, এই শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করবে। এখন আমরা কি ব্যবহার করি সব প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে? এমসিবি ব্যবহার করি না? কাট আউট এখন আর ব্যবহার করে না, কাট আউট এখন কই, গ্রাম অঞ্চলেও তো এখন আর দেখি না। তাহলে এই প্রোটেক্টিভ ডিভাইস, এটাকে আমরা বলছি প্রোটেক্টিভ ডিভাইস। তাহলে এই 5টা উপাদান যদি আমার থাকে মিনিমাম, তাহলে আমি সেই সার্কিটটাকে আদর্শ সার্কিট বলতে পারবো। কি জন্য? আমার সোর্স, আমার লোড, আমার কন্ডাক্টর, এগুলো তো আমার সার্কিটে লাগবেই। আর দেখলাম কি কন্ট্রোলিং ডিভাইস দরকার, যাতে আমি আমার সুবিধা মতো সেটাকে বন্ধ করতে পারি, চালাইতে পারি, অপচয় রোধ করতে পারি, যাতে 24 ঘন্টা না চলে। আর কি পেলাম? আমার এই আগুন লাগাটা যাতে সে অটোমেটিকলি প্রোটেক্ট করতে পারে, আমার প্রোটেক্টিং ডিভাইস দরকার। এই ছিল আমার আদর্শ সার্কিটের উপাদান। আপনাদেরকে লিঙ্কটা চেঞ্জ করে দেওয়া হবে, হ্যাঁ? আপনারা এই লিঙ্কে আবার এই লিঙ্কে না, আবার নতুন একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে ঢুকবেন। এখন আপনারা লিভ নেবেন, নিয়ে আবার ওই লিঙ্কে প্রবেশ করবেন এখনই। 1 মিনিটের মধ্যে জয়েন করবেন সবাই। আসসালামু আলাইকুম। দ্রুত। আচ্ছা, লাইভ না? আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন করব যে সার্কিট কত প্রকার এবং কি কি, এবং এই সার্কিটগুলোর বৈশিষ্ট্য। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের 2টা প্রশ্নই আমাদের খুবই ইম্পর্টেন্ট। সার্কিট কত প্রকার ও কি কি, আমরা একটু দেখে আসি যে সবাই জয়েন করছে কিনা। সবাই তো দ্রুত জয়েন করতে পারে নাই। আপনারা একটু অভ্যাসটা তৈরি করবেন। যখন আমরা লিঙ্কটা চেঞ্জ করব, খুব কম সময়ের মধ্যে জয়েন করা। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, যে সার্কিট কত প্রকার এবং কি কি। তাহলে আমার নেক্সট প্রশ্ন, যে সার্কিট
কত প্রকার এবং কি কি? তাহলে সার্কিট হচ্ছে প্রধানত 3 প্রকার। এক হচ্ছে সিরিজ সার্কিট, 2 হচ্ছে প্যারালাল সার্কিট, আর 3 হচ্ছে সিরিজ প্যারালাল উভয় মিলে মিক্স সার্কিট। এখন সিরিজ সার্কিট কাকে বলে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি, এবং প্যারালাল সার্কিট কাকে বলে, প্যারালাল সার্কিট। হ্যাঁ ভাইয়া প্রশ্ন বললেন, প্রশ্ন নেই। হ্যাঁ রায়ন সে, ও আচ্ছা, হ্যাঁ রাইট, তুমি হ্যাঁ গুড গুড। এটা হচ্ছে, তাহলে সার্কিট কাকে বলে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি। এক হচ্ছে সোর্সের উপর ভিত্তি করে, আরেকটা কি লোডের উপর ভিত্তি করে। আমরা যে ডিস্ট্রিবিউশনটা করতেছি, তাহলে এটা কিসের উপর ভিত্তি করে হয়েছে? লোড, লোড এর উপর ভিত্তি করে সার্কিট 3 প্রকার, এই কথাটা আমরা লিখতে পারি। আরেকটা রায়ন সাহেব বলছে যে স্যার ভাইয়া আমরা তো জানি এসি সার্কিট ডিসি সার্কিট, তাহলে সোর্সের উপর ভিত্তি করে, সোর্স এর উপর ভিত্তি করে সার্কিট কয় প্রকার? 2 প্রকার। কি হলো? এসি সার্কিট, আর 2 হচ্ছে ডিসি সার্কিট। এই কথাটা বলতে পারলে আরো বেশি ক্লিয়ার হয়ে গেল, আরো অ্যাড হলো। ঠিক আছে, ধন্যবাদ রায়ন সাহেব। এটা কি উঠানো হয়েছে, মুছে দেব? অনেকে হয়তো বা উঠাচ্ছ না, বাট উঠাবা। ফ্রি ক্লাস মনে করলেও মনে করবা না, মনে করবা এটা আমি শিখতে আসছি, একটা ক্লাস হলেও তো শিখলাম, কিছু জিনিস হলেও তো শিখতেছি, তাই না? চাকরি পাইতে হলে আমাকে অনেক কিছু। আচ্ছা হ্যাঁ, অফিসে যে আসে সে তো একটু ব্যতিক্রম, কঠিন জীবন ভাইয়া। তোমাদের এই কথাগুলো যখন আমি দেখি, অফিসে থেকে ক্লাস করে অনেকে 10টার দিকে অফিস শেষ করে আসে, হ্যাঁ খুবই কঠিন আসলে। কোম্পানির চাকরি, এত বেশি পরিশ্রম, নাই বেতন, কোনো ফিউচার নাই, তারপর কোম্পানি যখন তখন ছাঁটাই দিবে, একেবারে কঠিন লাইফ। এই কথাগুলো ভাবলে আসলে মনে হয় যে যে সরকারি চাকরি পাওয়াটা আসলে কতটা দরকার। তো তোমরা ইতিমধ্যে নিজেদেরকে আলাদা করে ফেলছো, হ্যাঁ সরকারি চাকরি পাওয়ার ডেছে তোমরা অফলাইন ক্লাস করতে পারতেছো না, বাট অনলাইনে করতেছো। এরকম আমাদের স্টুডেন্ট, আমাদের এটা 15তম ব্যাচ, তার মানে এর আগেও আমরা 14টা ব্যাচ শেষ করি নাই, বাট অনেক ব্যাচ শেষ হয়েছে, এবং আমাদের অনলাইন ব্যাচ থেকে অলরেডি জব পাইছে। কারণ আমাদের যারা অনলাইন ক্লাস করে, অনলাইন অফলাইনের মধ্যে কোনো তফাৎ নাই, প্রশ্ন করতেছে অ্যান্সার দিচ্ছি, আমি ক্লাস দিচ্ছি, সিলেবাস অনুযায়ী আগাচ্ছি, কোনো তফাৎ নেই। হ্যাঁ শুধু অনলাইনের তফাৎ হচ্ছে অনলাইন কোচিং এর পক্ষ থেকে কোনো এক্সাম নাই, বাট আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে কিছু এক্সাম নিয়ে থাকি। হ্যাঁ, তো এটাই আর কি। তো এই প্রশ্নটা মুছে দিলাম, আশা করা যায় যদি কেউ প্রশ্ন আর না করে। এরপরে প্রশ্ন হচ্ছে সিরিজ সার্কিট কাকে বলে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, আর প্যারালাল সার্কিট কাকে বলে, প্যারালাল সার্কিট বৈশিষ্ট্য। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তাহলে আমার সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্যটা আছে এটা আমি চিত্রর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব। তাহলে আমি একটা সার্কিট অঙ্কন করেছি, এই সার্কিটটার নাম কি? কেউ তো বললো না কিছু।
সুযোগ আছে যাদের কথা বলেন। সুহান, হ্যাঁ সোহেল, আচ্ছা ওকে ওকে, হ্যাঁ এরকম কথা বলেন, কথা বললে তো আসলে ভালো হয়। তাহলে এটা আমার সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিটে আমি তিনটা উপাদান দিয়েছি, একটা R1, একটা R2, একটা R3। তাহলে আমি যদি বলি 1 নম্বর সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত, তাহলে আমরা এটা শিখে নিই। সিরিজ সার্কিট টোটাল রেজিস্ট্যান্স হবে R1, R2, R3। তাহলে এই সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স হবে প্রত্যেকটা রেজিস্টারের বীজগাণিতিক যোগফল R1 যোগ R2 যোগ R3। ঠিক, আমরা প্যারালাল সার্কিট একটা অঙ্কন করি। এই হচ্ছে আমার সার্কিট, এটা R1, R2, R3, এখানে আমার সোর্স আছে। তাহলে এটা আমার হচ্ছে প্যারালাল সার্কিট। আর এটাকে আমরা বলছি সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটের যদি সংজ্ঞা বলি আমরা কি বলবো বলেন? আমাদের সংজ্ঞা বানানো সংজ্ঞা আছে বাঙালির, জানেন? হ্যাঁ, যে সার্কিটে বিদ্যুৎ প্রবাহের একটি মাত্র পথ থাকে তাকে আমরা সিরিজ সার্কিট বলবো। কিন্তু বইয়ে কিন্তু এই কথাটা লেখা নেই। বইয়ে কি লেখা আছে বলেন তো? যে সার্কিটের রেজিস্টারের একটার শেষ প্রান্ত অন্যটার প্রথম প্রান্ত, এটার শেষ প্রান্ত অন্যটার প্রথম প্রান্ত সংযোগ দিয়ে একটা সার্কিট করা হয়, সেটাকে বলা হয় সিরিজ সার্কিট। এটা বইয়ের ভাষা। আর আমরা বাঙালি আমরা সুবিধা করে নিছি যে সার্কিটে কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ থাকে সেটাকে আমরা বলছি সিরিজ সার্কিট। তবে এই কথা বললেও ভুল না, আপনি বলতে পারবেন, হাইবোর্ডও বলতে পারবেন, বা যে কোনো একটা কিছু বললে এই কথাটা ভুল হবে না, এটাও রাইট। ঠিক আছে, আরেকটাকে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের সংজ্ঞা ঠিক তেমনই আমরা আমাদের সুবিধা মতো বানিয়ে নিছি। যে সার্কিটে কারেন্ট প্রবাহের অনেকগুলো পথ থাকে তাকে আমরা প্যারালাল সার্কিট বলি। আসলে প্যারালাল সার্কিটের এটা কিন্তু একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা দিয়ে আমরা তার সংজ্ঞা হিসেবে আইডেন্টিফাই করতেছি। কিন্তু আসলে বইয়ের ভাষা হতে পারে যে প্রত্যেকটা রেজিস্টার একটা কমন প্রান্তের সাথে সংযুক্ত এবং অপর প্রান্তগুলো অন্য আরেকটা কমন প্রান্তের সাথে সংযুক্ত, সেটাকেই আমরা বলছি প্যারালাল সার্কিট। এটা ছিল বইয়ের ভাষা। তো যেটাই বলি না কেন ভুল না হবে, অসুবিধা নাই। কিন্তু আমরা দামি কিছু কথা বলবো এখন। সেটা কি? সিরিজে দেখলাম যে আমার মোট রেজিস্ট্যান্স হবে তিনটা রেজিস্টারের বীজগাণিতিক যোগফল, আর প্যারালাল সার্কিটে হবে এরকম 1/RT ইনভার্স যোগ সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3 যোগ এরকম, যদি এরকম চলতে থাকে চলতেই থাকবে। তো এটাকে আরেকটু ভালোভাবে লেখা যায়, যদি আমরা সরাসরি RT সমান লিখতে যাই তাইলে এটাকে R1 প্যারালাল R2 প্যারালাল R3 এইভাবে দিতে পারি। মানে মোট রেজিস্ট্যান্সটা হবে তিনটা প্যারালাল আছে, এইটা বোঝাচ্ছি। এবং এটা ক্যালকুলেটরে হিসাব করা যায়, সেই হিসাবটা আমরা আপনাদেরকে এটা দেখাবো। এরপরে সেকেন্ড আরেকটা বৈশিষ্ট্য, এটাতে যেহেতু একটাই কারেন্ট, তো কারেন্ট তো ডিস্ট্রিবিউট হবে না, ডিস্ট্রিবিউট হবে ভোল্টেজটা। তাহলে এখানে যদি আমি তিনটা ভোল্টমিটার লাগাই, এখানে লাগালাম V1, এখানে V2, এখানে V3 লাগিয়ে দিলাম। এখন তাহলে কি হবে? তাহলে আমার এই যে মোট ভোল্টেজটা VT, তাহলে এই সিরিজ সার্কিটের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটার বীজগাণিতিক যোগফল হবে মোট ভোল্টেজের সমান। তাহলে টার্মিনাল ভোল্টেজ ভিটি সমান আমরা বলতে পারি V1 যোগ V2 যোগ V3। তাহলে ডিসি সার্কিটের সিরিজ সার্কিটের সবগুলো ভোল্টেজের যোগফল বীজগাণিতিক যোগফল হবে এই মোট ভোল্টেজের সমান। আচ্ছা, এখানে একটা কথা আছে যে বীজগাণিতিক যোগফল, বীজগাণিতিক যোগফল আবার দুনিয়ায় আর কি যোগফল হয় জানেন আপনারা? কেউ বলেন দেখি, বীজগাণিতিক ছাড়া আর কি যোগফল হয়? বলেন তো একজন। ভিভো, সুহান, হ্যাঁ সুহান সাহেব, আই থিঙ্ক আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন।
আপনি কেভিএল দিয়ে আপনি করেন, আমার প্রশ্নের উত্তর দেন সোহান সাহেব। বলছে বীজগাণিতিক, হ্যাঁ ওকে, আর কেউ বলবেন? হ্যাঁ সোহান সাহেব যেটা বললাম এটা আসলে কেভি, হ্যাঁ পাটিগণিত আছে, এই যে সুন্দর একটা পাটিগণিত আছে। আরেকটা জিনিস আছে, সেটা আছে ভেক্টর যোগ, পাটিগণিত যোগ, বীজগাণিতিক যোগ, আরেকটা আছে ভেক্টর যোগ। এটা যেরকম আমার ডিসিতে আমি বীজগাণিতিক যোগ করতেছি, বাট আমি এসিতে কিন্তু বীজগাণিতিক যোগ করতে পারবো না, ভেক্টর যোগ করতে হবে। তো আমরা প্যারালাল সার্কিটে কি বৈশিষ্ট্য আমরা দেখবো, দেখি প্যারালাল সার্কিটে ভোল্টেজ কি সমান, টার্মিনাল ভোল্টেজ সমান। তাহলে এখানে যদি আমরা একটা V1 লাগাই, এখানে যদি আমরা V2 লাগাই, এখানে যদি আমরা V3 লাগাই, তাহলে আমরা বলতে পারি এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি যে টার্মিনাল ভোল্টেজ VT সমান V1 সমান V2 সমান V3। আর সব জায়গায় যে কারেন্ট যদি আমরা দিই, এটা কারেন্ট I1, এটা কারেন্ট I2, এটা কারেন্ট I3, এটা হচ্ছে আমার মোট কারেন্ট। তাহলে আমার মোট কারেন্টটা আমরা বলতে পারি যে তিনটার বীজগাণিতিক যোগফলের সমান। এবার বলেন প্রশ্ন আছে? তাহলে আমরা এখানে যেহেতু কারেন্ট ডিভাইড ভাগ হচ্ছে, তার মানে সব কারেন্ট গুলানের বীজগাণিতিক যোগফল পাবো মোট কারেন্টের সমান। অনলি ডিসি সার্কিট, বাট এসি হলে আমাকে ভেক্টর যোগ করতে হবে। এই ছিল আমার ডিসি সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। যদি আপনারা এই কথাগুলো বুঝে থাকেন তাহলে আমি এটা মুছে দিয়ে আর এক অন্য প্রশ্নে যাব। মুছে দেব? কার কোনো প্রশ্ন আছে? নাই, ওকে। পরবর্তী প্রশ্নটা কি একটু বলেন তো একজন। আপনাদের কাছে পিডিএফ আছে আশা করতেছি। আমি এমন একটা অ্যাপস এটা অন করছি, এটা চালু গেলেই আমাকে আগে 10 সেকেন্ড অ্যাড দিচ্ছে। এই যে কি বিপদ, এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা যদি প্রশ্নটা কি বলতেন। বলেন কেউ। সে বিপদ। ঠিক আছে, আমি পরের প্রশ্নটা বলছি। পরের প্রশ্নটা হচ্ছে ওহমস ল, প্রুভ দ্যাট দ্য ল অফ রেজিস্ট্যান্স আর সমান রো এল বাই এ। এই প্রমাণটা আমরা পড়ব। তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা নিব। পরের প্রশ্ন যে রোধের সূত্র প্রমাণ করো আর সমান রো এল বাই এ, এবং এই সূত্র দিয়ে ইদানিং প্রশ্ন আসতেছে আমাদের। রিসেন্টলি ওজো পার্টিকল পরীক্ষায় কিন্তু এই সূত্র দিয়ে প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণ করার জন্য আমার একটা কন্ডাক্টর দরকার। এই সেই কন্ডাক্টর, এই কন্ডাক্টরের ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এই কন্ডাক্টরের দৈর্ঘ্য হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এর দৈর্ঘ্য এল, আর এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে এ। এখন রোধের সূত্র আছে, এই সূত্র কি? কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট তার কোনো কন্ডাক্টরের রেজিস্ট্যান্স তার দৈর্ঘ্যের সাথে সরাসরি সমানুপাতিক এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উল্টানুপাতিক, এরকম রোধের একটা সূত্র আছে। তাহলে রোধের সূত্র অনুযায়ী আর, আমরা সলিউশন শুরু করলাম। ওই শীট ধরে বাকি কথাগুলো লিখে নেবেন, ওই কথাগুলো তো আমি লিখার সময় নাই। তাহলে আমি কি বলতেছি, রোধের প্রথম সূত্রে যে আমরা কি পাইলাম, যে আর সমানুপাতিক এল, যে কোনো পরিবাহীর রোধ সেটা ডিপেন্ড করবে ওই পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, এবং ওই রোধ নির্ভর করবে ওর পরিবাহীর ক্ষেত্রফলের উল্টানুপাতিক। এই কথাটার অর্থ হচ্ছে যে আমার একটা দৈর্ঘ্য যত বেশি বড় হবে রেজিস্ট্যান্স কিন্তু বেড়ে যাবে, আর যত ক্ষেত্রফল অর্থাৎ তারটা মোটা হবে রেজিস্ট্যান্স কমে যাবে। এখন আপনারা বলেন দেখি, আপনাদেরকে একটু
জিনের হ্যাঁ ভাইয়া সোহান, আবার বলেন সূত্র কি বললেন, আমি ওই শুনতে পাইনি। ওকে ওকে ঠিক আছে, এটা আবার আরেকবার বলতেছি। প্রথম আমি আরেকটা প্রশ্ন করি, সোহান সোহান অ্যাক্টিভ আছে? সোহান সাহেব বলেন যে আসলে রোদটা আমাদের জন্য উপকারী না ক্ষতিকর, ভালো না খারাপ? হ্যাঁ ক্ষতি, অর্থাৎ আমাদের এটা যত জিরো হবে তত ভালো। তাহলে আমরা বললাম যে তারের দৈর্ঘ্য যত বেড়ে যাবে রোদের সূত্র অনুযায়ী, যে কোনো কন্ডাক্টর বা পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়বে, যত দূরে আমি বিদ্যুৎটা নিয়ে যাব রেজিস্ট্যান্স তত বাড়বে। এই কথাটাই বলেছে যে কোনো পরিবাহীর রেজিস্ট্যান্স তার দৈর্ঘ্যের সাথে সরাসরি সমানুপাতিক এবং ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে উল্টানো। অর্থাৎ যদি তার মোটা হয়, এটা খুবই সহজ, আমরা যদি কারেন্টে চিন্তা না করি, আমার বাসায় পরিবহন করা পানিও আছে, যদি পানির পাইপ যদি চিকন হয় তাহলে কি হবে, বাধা কেমন হবে, বেশি বাধা পাবে না? আর যদি পাইপ যদি মোটা হয় তাহলে একেবারে খুব বেশি পানি যাইতে পারবে, বাধা কম পাবে। বিষয়টা ঠিক তেমনই, রেজিস্ট্যান্সটা নির্ভর করবে দৈর্ঘ্যের সাথে সরাসরি সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত মোটা হবে, যত বেশি হবে, রেজিস্ট্যান্স আমার তত কমবে, বাধা কমবে। তাহলে এই দুইটা সূত্রকে আমরা যদি একটু সমন্বয় করি, এটাকে আমি দিলাম 1, এটাকে দিলাম 2, এবার ফ্রম ইকুয়েশন 1 and 2, তাহলে ইকুয়েশন 2 আমরা কি পাবো, আর সমানুপাতিক L/A। আমরা কি এই কথাটা লিখতে পারি? বলেন, দু একজন কথা বলেন। রায়ন রায়ন সাহেব তো অফিসে আছে, সোহান সাহেব বলেন। জি স্যার বা হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ লেখা যায়, বলেন। তাহলে এখন আমি কি এই সমানুপাতিক তোলার জন্য আমাকে একটা ধ্রুবক আনতে হবে, আর এই ধ্রুবক হচ্ছে পারে রো L/A। এখানে রো এর পরিচয়, রো একটি সমানুপাতিক ধ্রুবক। এখন কেন সমানুপাতিক ধ্রুবকটা আনা হলো সেই প্রশ্নটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, মনে করেন যে দুইটা কন্ডাক্টর সেম দৈর্ঘ্য, সেম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একটা অ্যালুমিনিয়াম একটা কপার, এদের দৈর্ঘ্য যদি সমান থাকে, এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি সমান হয়, তাহলে কি এর রেজিস্ট্যান্স কি সমান হবে? প্রশ্ন। না, হবে হবে না। কারণ কি হবে না, কারণটা কি, চেঞ্জটা করবে কে, কি কারণে চেঞ্জ হবে না কেন, গাণিতিক ভাবে বলেন। না এখন কিন্তু হলো না, এখানে লেখা আছে কিন্তু, কার উপর ডিপেন্ড করবে সেটার পরে হিসাবে আসি। এটা তো আমরা পরে দেখছি প্রমাণ করি, এটা তো আর আপনি ইঞ্জিনিয়ারিং না পড়লে জানতেন না, তাই না? হ্যাঁ, এইটা চেঞ্জ হবে এই রো এর মানের জন্য। এই রো হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ এই এই রো এর মানটা তার উপাদানের উপর ডিপেন্ড করবে। এই যে সমানুপাতিক ধ্রুবক, আর রো এর মান নির্ভর করবে কিসের উপর বলেন তো? তার উপাদানের উপর। উপাদান বলতে কি, মনে করেন যে হ্যাঁ কন্ডাক্টরের উপাদান, মনে করেন কপারের ক্ষেত্রে রো এর মান একরকম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একরকম, আয়রনের ক্ষেত্রে একরকম, এক একটা ম্যাটেরিয়ালের জন্য রো এর মান আলাদা। এই রো এর মানের কারণে এই রেজিস্ট্যান্সের মান পরিবর্তন হবে। এখন এই রো এর মান, মনে করেন রো তো সমানুপাতিক সরাসরি দেখতেছে, এখন রো এর মান কি আছে, অনেক কম আছে হয়তোবা, তার কারণে কি রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। এই রো এর কারণে গাণিতিকভাবে আসলে কপার, অ্যালুমিনিয়াম, এই রো এর মান আবিষ্কার হওয়ার পরেই আমরা আসলে বুঝতে পারছি যে কপার সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবহন করে। যেন কপারের যে দাম, তাই না, ভাঙড়ির দোকানে যাও যদি বেচেন তাও 1 কেজি কপারের দাম কত বলেন? অভিজ্ঞতা আছে কারো?
1200-1500 টাকা দাম, বুঝছেন, কপারের। আর কিছুদিন পরে তো এটা মানে গহনা হিসেবে মানুষ ব্যবহার করবে, যার দাম বাড়তেছে দিন দিন। তো আমরা এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা আরেকটা শেষ প্রশ্ন আজকে আলোচনা করব। আছে? না, 5 মিনিট সময় আছে, আমরা একটু কথা বলি। এতক্ষণ তো পড়াইলাম, আপনাদের যদি কোনো জানার আগ্রহ, কোনো বিষয়ে প্রশ্ন, সেগুলো নিয়েই কথা বলি, ঠিক আছে? না হলে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া শুরু করব। সেটা হচ্ছে ডিসি সার্কিট ক্লাস দিয়ে আপনাদের যাত্রা শুরু হবে। বরাবর এই ক্লাসটা আমি নেই। হ্যাঁ, তো ভালো হবে আর কি, অভিযোগ নাই স্টুডেন্টদের আমি নেওয়াতে। তো সেই ক্ষেত্রে যদি ডিসি সার্কিট ক্লাস আমারই করতে হবে। এখন আপনারা আগামী ক্লাস, আজ তো ডেমো ক্লাস হলো, আগামী ক্লাসটা পার্মানেন্ট হবে। পার্মানেন্ট হলে যে জিনিসগুলো শিখাইলাম, নতুন ছাত্রছাত্রী খুব বেশি না হলে, আপনারাই যদি থাকেন, তাহলে আমরা আর এইগুলো রিপিট করব না, শেষ এগুলো থেকে আমরা আগাই নিব আর কি। তো আপনাদের যে ডিরেকশন হতে পারে, অনলাইনে ক্লাস হবে, রেকর্ডিং ক্লাস তো আপনাদেরকে দেওয়া হবে। যারা চেষ্টা করবেন লাইভ ক্লাসই করার জন্য। দেখা যাচ্ছে কোনো কারণে ইমার্জেন্সি, হয়তো বা অফিসের মিটিং চলে অথবা রাস্তায় আছেন, ইমার্জেন্সি করতে পারছেন না, তখন আপনারা একদিন অফলাইন ক্লাসে দেখলেন। কিন্তু অফলাইনের উপর বিশ্বস্ত হওয়া যাবে না, তখন দেখবেন আপনি অভ্যস্ত হয়ে গেছেন। আর অভ্যস্ত হয়ে গেলে অফলাইন তো অফলাইনই মনে হবে, আজকে অলসতা লাগছে, থাক আগামীকাল তুলবনি। এখন আপনাদের একটা নোট খাতা বানাইতে হবে। আমার অনলাইনের স্টুডেন্ট অনেক, সবাই নোট খাতা বানায়, এবং এই কোর্সটা শেষ করার পর তারাই ফিডব্যাক দেয় যে স্যার এখন আমরা পড়াইতে পারবো। এখন আমাদেরকে যদি স্টুডেন্ট আনা হয়, আমরা পড়াইতে পারবো। সো এই কনফিডেন্টটা আপনাদের মধ্যেও বিল্ড আপ করতে হবে। অ্যান্ড বিল্ড আপ করার জন্য কি করতে হবে? নোট করতে হবে। যে আপনাদেরকে পিডিএফ দিচ্ছি, দেখছেন তো, এগুলো কিন্তু আমার নোট করা। তো এগুলো ছিল বলেই মনে করেন যে আমি আপনাদের ক্লাস নিতে পারতেছি। আর প্রথম যে শিটটা দিছিলাম, সেটা হচ্ছে টেসলা বইয়ের সলিউশন করা। তো ওখানে আপনারা ওই এগুলো আমরা টেসলা বই করাবো। তো ওখানে দেখবেন যে একটা কিউআর কোড আছে। অনেকে আছে না, একটা অ্যাডভান্স পড়াশোনা করে, দেখবেন আমি টাইপ 1 করাচ্ছি, ওর 2-3 টাইপ শেষ। এই টাইপের স্টুডেন্ট, বা কেউ যদি ক্লাস মিস করে, বা কেউ ক্যালকুলেশন, এখানে তো ক্যালকুলেশন দেখানোটা খুবই ডিফিকাল্ট হয়, ক্যালকুলেটার চাপানো শেখানোটা। তো ওই জন্য ওই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি ওইটার ভিডিও দেখতে পারবেন, ওই অঙ্কটার সলিউশন আর ক্যালকুলেশনটাও দেখতে পারবেন। এটা আপনাকে হেল্প করবে। ওই কিউআর কোড স্ক্যান করলে আমরা সকল টাইপই কিউআর কোড দিয়ে দেবো আর কি। এটাই ছিল কথা। আপনাদের যদি কোনো, আর আপনাদের একটা নোট খাতা করা লাগবে, এটা আমি চেক দিব। আপনাদের একটা এইচডাব্লিউ খাতা লাগবে, একটা নোট খাতা, যে নোট খাতাটা আপনার কন্টিনিউ, এটা মাস্ট লাগবে। নোট খাতা ডিসি সার্কিটের জন্য একটা নোট খাতা বানাবেন সুন্দর দেখে। নোট খাতাটা কেমন ভাবে লিখবেন আমি আপনাদেরকে হেল্প করবো। প্রয়োজনে আমার নোট খাতা বা আমার অন্যান্য স্টুডেন্টের নোট খাতা আমাদেরকে 2-1 পেজ দিয়ে শেয়ার করবো। তুই হতে পারে এইচডাব্লিউ খাতা, এটা লাগবে। আমি হুটহাট মাঝে মধ্যে এইচডাব্লিউ দিয়ে দেবো, বুঝছেন, যে এই এইচডাব্লিউ গুলো তখন আপনি কি করবেন, এইচডাব্লিউ গুলো লিখবেন, লিখে আমাকে শো করবেন ক্লাসের শুরুতেই। আমি চাই নেবো কখন আপনারা করবেন, কিন্তু আগে ওটা লিখে রেডি করে রাখতে হবে। হুটহাট দিব আর কি, যখন মনে করেন যে আমি তো ব্যস্ত থাকবো, যখন ফিরে হবো তখন আমি বলবো যে, এবং ওই এইচডাব্লিউ গুলা ক্লাসের সাথে, খুব বেশি না, ক্লাস রিলেটেড। দেখা যাচ্ছে আমি আজকে এই ক্লাসটা করাবো, এই ক্লাস করতে হলে কি কি তথ্যগুলো আপনাদের জানা দরকার সেগুলো দেবো আর কি। আরেকটা হচ্ছে ক্লাস খাতা, যেটা দিয়ে আপনি ক্লাস করবেন। চেষ্টা করবেন ক্লাস খাতাটা ডিজি সার্কিটের জন্য আলাদা রাখা। তাহলে 3টা খাতা একটু মাস্টলি কিনবেন। ডিজি সার্কিটের জন্য আলাদা খাতা থাকলে কি হবে, আপনি কোনো কারণে যদি একদিন না উঠাতে পারেন নোট খাতায়, তাহলে আপনার থাকলো। যদি আলাদা থাকে তাহলে আপনি তো বুঝতে পারছেন কতটুকু বাকি যেতে পারবেন। আর যদি আলাদা না থাকে, দেখবেন এটার পরে বাংলা লিখছেন, উর্দু লিখছেন, ফার্সি লিখছেন, আর এইগুলো খুঁজে পাচ্ছেন না, অমুক তারিখের ক্লাসে কই গেছে। তো এখন যেহেতু আমরা বড় হয়েছি, ম্যাচুরিটি হয়েছে, আর আমরা আমাদের জীবনের সর্বোচ্চটা অর্জনের জন্য মাঠে নামছি, তো আমাদের স্যাক্রিফাইস, পরিশ্রম করার টেকনিক সবকিছুই কিন্তু সর্বোচ্চটাই হতে হবে, না হলে কিন্তু হবে না। এই ছিল কথা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা বলেন, সেটা অ্যান্সার দেই।
আচ্ছা, আমি মোহাম্মদ মেহেদী হাসান, আমি ডিপিডিসি তে আছি সাবস্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে। আর কি জানতে চান? কোচিং শেষ হতে কয় মাস লাগবে? মোটামুটি আপনাদের 8 মাসের মতো একটা হিসাব আমাদের কাছে করা হয় বা আছে, কিন্তু এটা 8 মাসে শেষ হয় না, অনেস্টলি 1 বছর প্লাস হয়ে যায়। কারণ কি, মনে করেন 8 মাসের পরে আপনাদেরকে ক্লাসে রাখলে কোচিং এরই ব্যয়। কোচিং যত তাড়াতাড়ি বের করতে পারবে আপনাদেরকে তত কোচিং এরই ভালো। কারণ কোচিং এর একদিনের খরচ আহ, মনে করেন যে আপনাদের অলমোস্ট 1000 টাকার উপরে। তাহলে যত তাড়াতাড়ি বের করতে পারবে তত কোচিং এর ভালো, কিন্তু বের করা হয় না। এই মনে করেন ভ্যাকেশন, এই মনে করেন ডিসি মেশিন বা ডিসি সার্কিটে ক্লাস শিডিউল করা আছে 32টা, এই নিয়ে ফেলতেছি 38টা 35টা। এই মনে করেন আজকে 10 মিনিট ক্লাস নিলাম, কারেন্ট চলে গেল, সমস্যা, অন্য সমস্যা, এই কারণে একটু দীর্ঘ হয়ে যায়, দেখা যাচ্ছে 35 ক্লাসে 40টা লেগে যাচ্ছে। এই সব সমস্যা, মাঝে মধ্যে হুটহাট ছুটি, এই সমস্যা ওই সমস্যা নিয়ে এটা 1 বছর প্লাস হয়ে যায়। আর 6 দিন ক্লাস হবে, 6 দিন, অর্থাৎ শুক্রবার ব্যতীত আপনার বাকি 6 দিন আপনি ক্লাস করতে হবে। এই সন্ধ্যার পরেই শুরু হবে আর কি। নো নো নো, এভরি, এইটা আপনার শিডিউল করা থাকবে। 4টা সাবজেক্ট আমরা রান রাখবো, অর্থাৎ 4টা সাবজেক্ট প্যারালালে চলবে আর কি। দুই, এটা সুবিধা মতো হয়তো বা 2টা ডিপার্টমেন্ট 2টা নন থাকতে পারে, অথবা 3টা ডিপার্টমেন্ট একটা নন থাকতে পারে, এটা আমাদের শিডিউল অনুযায়ী আপনাদেরকে শেষ করাবো আর কি। তো মোটামুটি আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে তারা আমাদের সার্ভিসে স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড। আমরা সবসময় তাদের কাছে ফিডব্যাক নিচ্ছি, তাদের কাছ থেকে শুনতেছি আরো কিভাবে ক্লাসের মান ডেভেলপ করা যায়, সেগুলো ফিডব্যাক নিচ্ছে। আমরা ডিজিটাল স্ক্রিনের ব্যবস্থা করব, অনেকে মতামত দিছে, এটা নিয়ে কাজ চলতেছে। হ্যাঁ। আর অফলাইন ঠিকানা বলতে আমি গাজীপুরেই থাকি, এখানেই কোচিং এর ডুয়েট এরিয়াতেই থাকি। আমার অফিস হচ্ছে যাত্রাবাড়ি গ্রিড, যাত্রাবাড়ি ন্যাশনাল গ্রিড, ওখানেই অপারেশনের দায়িত্বে আছি। আপনারা যারা আশেপাশে থাকেন, ঢাকা, নারায়ণগঞ্জ, তাহলে একদিন সময় করে আসতে পারেন, এতে আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ গেন হবে, দেখা হবে, শেখা হবে। বিশেষ করে যদি যখন রিটার্নে টিকবেন, ভাইবা দেওয়ার আগে যদি একটা এরকম অফিস ভিজিট করতে পারেন, তাহলে অনেক হেল্পফুল হবে ভাইবার জন্য আর কি। আর আচ্ছা, আপনি এইবার ডিপ্লোমা কমপ্লিট করছেন? ও মাই গড, পঞ্চম পর্বে আছেন, এরপরে ডুয়েট অ্যাডমিশনে আসতে চাচ্ছিলেন? আসেন, যেটা আপনার যদি ডুয়েট টার্গেট থাকে অবশ্যই একবার অ্যাডমিশন দিবেন। যারা জব টার্গেট নেয় তাদেরকে জবের আসতে বলি। আপনার যদি টার্গেট থাকে আমি ডুয়েট একবার পরীক্ষা দিব, দেন এটা বেটার অপশন, অসুবিধা নেই। অনেক অনেক, এখানে আপনি যদি ডিপার্টমেন্ট কোর্সটা করেন, আমাদের ডিপার্টমেন্ট শেষই হয়ে গেল। আপনি মনে করেন শেষ করে দিয়ে আসলেন, এখানে এসে আপনি সবার আগে থাকবেন। মনে করেন আপনি ট্রিপুলি স্টুডেন্ট, মনে করেন ট্রিপুলিতে 2000 এক্সাম দেবে, আপনি যদি কোর্সটা শেষ করে আসতে পারেন, তো 2000 জনের আগে থাকবেন না আপনি? হ্যাঁ, এটা আপনার জন্য, না এটা তো ডিপার্টমেন্টও, এটা জব নন, সিলেবাস ভেরি কাজের, জবের সিলেবাস একটু বেশি, বাট ডিপার্টমেন্ট সেম, সেম, খুব বেশি তফাৎ নাই। এটা করলে আপনার অনেক হেল্প হবে, অনেক। অ্যাডমিশনে আপনার কিছু লাগবেই না, মানে জব সাবসেন্ট, বুঝছেন? যা আপনার ডিজি সার্কিটে 10টা ক্লাস দিবে, 10টা 12টা, আমাদের দিছিল মেবি 8টা, আমার যতটুকু মনে আছে আমি যখন ডুয়েট অ্যাডমিশনে ছিলাম। তো আর আমরা জবে সেটা 32টা ক্লাস, এটাও 35টা 38টা নিয়ে নেই। তাহলে বুঝেন যে আপনাকে কিভাবে শেখানো হবে। অর্থাৎ আপনি এখানে শিখলে ওখানে এসে আপনার নাগালই পাবে না কেউ, বুঝছেন? আর কেউ?
কোচিং এর নাম হচ্ছে এসএই জব কেয়ার। অর্থাৎ আপনার যারা বড় ভাইরা আছে গাজীপুরে ছিল, তাদের কাছে একটু খোঁজ খবর নেবেন যে ভাইয়া এসএই জব কেয়ারটা কেমন। ঠিক আছে? তো হ্যাঁ, এটা আসলে এসএই এর বলি, আপনাদেরকে একটা কথা বলি, এটা যদিও আমি প্রতিষ্ঠানের পক্ষ ব্যক্তি, আমার না বলাটাই ঠিক। এই গাজীপুরে যত জব কোচিং আছে আমি বলি শোনেন, এই এসএই এর যত স্টুডেন্ট সব কোচিং গুলো মিলায় অত স্টুডেন্ট নেই। এটা আপনি একটু এই তথ্যটা আপনাদের বড় ভাইদের কাছে জিজ্ঞাসা করেন, জানেন, খোঁজ করেন। এবং যত জব পাচ্ছে অলমোস্ট মানে ইলেকট্রিক্যাল থেকে 80% স্টুডেন্ট সরাসরি এসএই এর সাথে জড়িত, ইনডাইরেক্টলি হয়তো বা আরো বেশি, বুঝছেন? এরকম এসএই এসএই হ্যাঁ, এসএই এর অপ্রতিদ্বন্দ্বী, মানে এর আশেপাশেও অন্য কোচিং গুলো আপনি পাবেন না। এর মান, কোয়ালিটি, টিচার কোয়ালিটি, এবং এখানে সবচেয়ে এক্সপেরিমেন্টস, হ্যাঁ, সবচেয়ে বেশি পেমেন্ট দিয়ে টিচারদেরকে রাখা হয়। মানে এখানে আসলে সার্ভিসে নো কম্প্রোমাইজ। ঠিক আছে? তো আমরা শেষ করি। হ্যাঁ, বিশেষ করে আপনি আমাদের এক্স স্টুডেন্টের কাছে খোঁজ নেন, সবচেয়ে ভালো হয় যে ভাইয়া। হ্যাঁ, এটাই। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো বুঝতেই পারছেন যে হুম হুম হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই যে আপনি সরকার তো, আমরা একেবারে জিরো টু হিরো, মানে আপনার একেবারে জিরো নলেজ থাকলে আমরা আপনাকে 100% জব অর্জনে করে দেবো, শেষ পর্যন্ত যদি আমাদের সাথে থাকেন। এখানে আরেকটা সুবিধা, আপনি কোন একটা ব্যাচে ভর্তি হলে যদি সেই ক্লাসে আপনি কোনো কারণে ক্লাস করতে পারলেন না, কিছুদিন আপনার সমস্যা হলো, আপনি আমাদেরকে বললে আমরা পরের ব্যাচেও আপনাকে অ্যাড করে দেওয়া যাবে। হ্যাঁ, তো আমরা আর প্রশ্ন না নেই, আমরা শেষ করি। আপনাদেরকে সবাইকে শুভরাত্রি। ওই যে আমাদের পরিচালক অনলাইন ব্যাচের নাইম স্যার আছে, ওনার সাথে যোগাযোগ করলেই হবে। যিনি লিঙ্ক দেয়, যার আইডি থেকে লিঙ্ক পাচ্ছেন, হ্যাঁ, যোগাযোগ করলেই হবে। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।